আসসালামু আলাইকুম বন্ধুরা। রিলেশনশিপ ক্রাইসিস বা রিলেশনশিপ ট্রমা আমার এইখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, আজকে আমার সাথে আছেন আমার প্রিয় ভাই মিজানুর রহমান মিজান। একটা হ্যাঁ, রিলেশনশিপ ভেঙে যাওয়ার পর সেখান থেকে আপনারা নিজেকে কিভাবে আবার গুছিয়ে তুলবেন, নিজেকে আবার কিভাবে পরিচালনা করবেন, এটা নিয়ে আজকে আমরা একটা রিয়েল লাইফ স্টোরি নিয়ে আমরা একটা কথা বলবো। এবং আমাদের সাথে তো আছেন আমার প্রিয় ভাই। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন, কারণ আমরা এখানে বানিয়ে কোনো গল্প বলবো না। আমাদের বাস্তব জীবন থেকে আমরা কিছু কথা তুলে ধরবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে রিলেশনে পড়ে যায়। কেউ বুঝে পড়ে, কেউ না বুঝে পড়ে, কেউ হোঁচট খেয়ে পড়ে। তো আমি যদি আমার কথা বলি, আমি যখন রিলেশনে ইনভলভ হই তখন আমি মাত্র ক্লাস 8-এ পড়তাম। অনেক ছোট তখন। এতটা অল্প বয়সে কেন পড়ে গেলাম, কিভাবে পড়লাম না, নিজেও আসলে বোধগম্য নই। দেখতাম একটা মেয়েকে, খুব ভালো লাগতো, ঘুরতাম একই পাশাপাশি ক্লাসে পড়তাম। আহ, তারপর একবার দুবার দেখতে দেখতে তার এলাকাতে প্রাইভেট পড়তাম। আস্তে আস্তে তার সঙ্গে রিলেশনে জড়ে গেছিলাম। তার পিছনে মনে হয় আমার 2.5 বছরের মতো আমি শুধু পিছনেই ঘুরছি, তার সঙ্গে কোনো কথা হয়নি কখনো। তো এভাবে চলতে থাকলো। 2010 সালে আমাদের সম্পর্কের শুরুটা হয়ে গেল 2.5 বছরের দিকে যাওয়ার পর। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, 2010 সাল, তখন রিলেশনের শুরু। এরপর এসএসসির পর থেকে সম্পর্কের গভীরতা অনেক বেশি, অনেক হাই। কলেজে আসলাম। একটা মেয়ের জন্য একটা মানুষ জীবনে কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, এটা হয়তো আমাকে দেখলে যে কেউ, যারা আমাকে যতটুকু চেনে, তারা হয়তো এটা বলতে পারতো যে আসলে রিলেশনের জন্য একটা মানুষ কতটুকু জীবনে স্যাক্রিফাইস করতে পারে। তো রিলেশন জিনিসটা কেমন, আমরা আসলে, এটা হলো মিষ্টি মধুর সম্পর্ক। মিষ্টি যেমন আপনি একটা বয়সে মিষ্টি খেলেও ভয়, না খেলেও ভয়, মানে খাওয়ার তো ইচ্ছে সবার হয়। তো খেলে আবার অনেকে ডায়াবেটিসের ভয় করে। তো এ ভয়ে অনেকে মিষ্টি খায় না। আর যদি ধর্মের জায়গা থেকে বলি, রিলেশনটা না জড়ানোই ভালো। বিবাহ বহির্ভূত সম্পর্ক যেহেতু আমাদের ধর্ম মতে হারাম, সেক্ষেত্রে এদিকে না জড়ানোটাই ভালো। তো যেহেতু আমরা সবাই ব্যক্তিগত জীবনে প্রেমে পড়ি, কেউ কন্টিনিউ করে, কেউ অল্পতেই বের হয়ে আসে, আর কেউ তার নিজের জীবনকে আত্মহতি দেয়। তো আমি খুব অবলীলাই বলছি, রিলেশনে এই জগৎটা, এটা সম্পূর্ণ ধোঁয়াশা। পৃথিবীতে প্রেম করে বিয়ে শাদী করে খুব বেশি মানুষ সুখে আছে এমন পরিমাণ, এমনটা খুব কম। কিন্তু হ্যাঁ, আফসোসের কোনো জায়গা থাকে না। আহ, আমি রিলেশনে যখন জড়াই তখন ধরেন আপনি 2010, আমি সম্পর্কের বয়সটা কেমন ছিল সে সময়? প্রায় সব মিলে 12 বছর। 12 বছর সম্পর্কের বয়স, একটা বিশাল ব্যাপার, এক যুগ, মানে এক এক যুগ। যুগ। প্রায় 11.5 বছর রিলেশনে ছিলাম। 2020-তে এসে মেয়ের বিয়ে শাদী হয়ে যায় করোনাকালীন সময়ে। তো আফসোস বলতে কোনো কিছু নাই। আমি প্রথমে, হ্যাঁ, আমি যদি বলি আমার খারাপ লাগেনি কিংবা এখনো লাগে না, এমনটা না, খারাপ এখনো লাগে। তবে এটুকু বুঝি, আহ, যে আমার জন্য বরাদ্দ, সে আমার কাছে অটোমেটিক আসবে। এটা ঠিক। আর যাকে, যে আমার জন্য বরাদ্দ নয়, আমি যদি তাকে নিজের করে পাওয়ার জন্য 1000 বার চেষ্টা করি, যদি আমার স্রষ্টা আমাকে তাকে আমার কাছ পর্যন্ত না নিয়ে আসে, তাহলে আপনি যত চেষ্টা করেন সেটা সম্ভব না। সেটা আমি আমার রিলেশন দেখে আমি এটা 100% শিওর যে আসলে যার সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, সে আসলে আমার জন্য হয়তো বরাদ্দ ছিল না। নইলে একটা রিলেশনকে টিকিয়ে রাখার জন্য লাইফে হিউজ অফ টাইম আমি ব্যয় করছি তার পিছনে। আচ্ছা, ব্যাক করছেন তো আহ, আপনাদের এই রিলেশনশিপটা টিকে রাখার জন্য স্যাক্রিফাইসটা কতখানি করেছেন এটার ভিতরে? আচ্ছা, আমি যদি বলি যে একটা মেয়ের জন্য মানুষ কতটুকু স্যাক্রিফাইস করে, আর একটা মেয়েকে আমি কতটুকু ভালোবাসছিলাম, এটা শুধু বলি যে তার প্রতি আমার কতটুকু ভালোবাসা ছিল।
একটা মানুষের বিয়ে হয়ে গেছে এটা শুনে যদি কেউ সুইসাইড অ্যাটেম্প করে, এটা তো এখন তাহলে হচ্ছে অনেক বেশি বেশি একটা পরিমাণে। মানুষ যদি কোন একটা মেয়ের সঙ্গে তার অ্যাফেয়ার ছিল, তার বিয়ে হয়ে গেছে, এটা শোনার পর যদি কেউ সুইসাইড অ্যাটেম্প করে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে, তাহলে আমার আর নতুন করে বলার কোনো প্রশ্ন আসে না যে আমি তাকে কতটুকু ভালোবাসতাম। তো রিলেশনটা ব্রেকআপ ব্রেকআপ আর কি বলবো, তার যেহেতু বিয়ে শাদী হয়ে গেছে, এরপর উম, আমি যেদিন সুইসাইড অ্যাটেম্প করি তার বিয়ের দিন যেদিন শুনলাম বিয়ে শাদী হয়ে গেছে, আহ, সেদিন রাত্রেবেলা আমি মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছি যে আসলে আমি একটা মানুষের জন্য প্রায় এত সময় ব্যয় করলাম, মান সম্মান সব শেষ, টাকা পয়সা, নিজের ক্যারিয়ার কোনো দিকে ফোকাস করলাম না খুব ভালোভাবে, এত ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু নিজের লাইফটা গরমিল হয়ে গেল। তো সব কিছু মিলিয়ে মনে হলো যে আসলে হয়তো বা জীবন এখানে ফুল স্টপ, এর বেশি আগানোর মনে হয় আর কোনো প্রশ্নই আসে না। এমনটা যখন মনে হলো, সেদিন 14 সেপ্টেম্বর 2020 রাত্রেবেলা আমি প্রচন্ড পরিমাণ গা ঘামছে, ভাবলাম টেনশনই। টেনশনে গা ঘামছে, আহ জ্যোৎস্না রাত, আকাশের দিকে তাকালাম, দেখলাম যে অন্য 10টা রাতের চাইতে সেদিনের রাতটা অনেক সুন্দর, চারদিক শুনশান নীরবতা, রাত তখন প্রায় 2টা থেকে 2:30 এরকম বাজে। একা একা বাইরে আসলাম, বাইরে এসে আকাশের দিকে তাকালাম, নিজের অতীত নিয়ে প্রায় দীর্ঘক্ষণ ভাবলাম যে আমি স্টুডেন্ট ছিলাম অনেক ভালো, একটা মেয়ের জন্য এত বছর স্যাক্রিফাইস, মানসিক ভাবে প্রস্তুতি ছিল আমার যে একসঙ্গে সংসার করব। তো দেখা গেল শুধুমাত্র ক্যারিয়ারে একটা ভালো সরকারি চাকরি কিংবা সুন্দর ক্যারিয়ার, এটা না থাকার জন্য সে একটা গভর্নমেন্ট জব ওয়ালা একটা ছেলে থেকে বিয়ে শাদী করে ফেললো। এখানে কি তার ফ্যামিলি কোনো প্রেশার ছিল না? এখন কিভাবে আমি আসলে আমি বন্ধনটা? আজও আমি আজও জানি না, আমি আজও জানি না যে আসলে তার ফ্যামিলি প্রেশার ছিল নাকি তার নিজের ইচ্ছা ছিল যে আসলে, তবে হ্যাঁ আমি এটা জানতাম তার খুব ইচ্ছা ছিল আচ্ছা, যে যে সময় তার এই বিয়েটা হতো সেই সময় আপনার বর্তমান অবস্থান, অনেকে আমাদের বলে যে কেরিয়ার ফোকাস, আচ্ছা, সেই সময় আপনার অবস্থানটা কোন জায়গায় ছিল? আহ, একটা বিষয় কি, একাডেমিক লাইফে দেখা যায় যে অনেক ভালো স্টুডেন্ট ফেল করে, আবার দেখা যায় যে একজনকে দেখায় পাশ করালো, সে মানে একটা ভালো মানে রেজাল্ট ভালো করে। স্টুডেন্ট নয়, সে পাশ করতে পারবে না, সে পাশ করে যায় কিন্তু একটা ভালো স্টুডেন্ট ফেল করে। এটা হলো সিচুয়েশন ডিমান্ড। দেখা যায় যে হয়তো সেই সিচুয়েশনটা আমার পক্ষে ছিল না। আর আমি 2016-তে তো পুলিশে যখন আমি চূড়ান্ত ভাবে নির্বাচিত হই, আওয়ামী রাজনীতির রোশনালে পড়ে চাকরিতে জয়েন করতে পারি নাই। এটা আমার চাকরিটা হয়েছিল কি? পুলিশ, পুলিশ বাহিনীর কনস্টেবল পদে। আবার একই বছর আমি যখন বিমান বাহিনীর রিক্রুট হিসেবে আপনার নির্বাচিত হই, কিন্তু আমি বিমান বাহিনীতেও জয়েন করতে পারিনি। আমি জানি না, হয়তো স্রষ্টার ইচ্ছা মসজিদে হয়তো হয়নি, আফসোস করি না। এখানে কি রাজনীতির তবে কোনো মদত হ্যাঁ, ছিল? রাজনৈতিক কিভাবে বলি, কিন্তু তবে হ্যাঁ পুলিশ বাহিনীতে আমি আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। আহ, বাবা বিএনপি রাজনীতি করতো, আর আমি যদিও বাংলাদেশের কোনো রাজনীতিতে আমি সম্পৃক্ত নই, আজ অবধি নই, তবে আমার শরীরে হয়তো ওই শিবিরের ট্যাগ লাগানো ছিল, কিন্তু সত্যি আমি বাংলাদেশের কখনোই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম মানে না, লিখিত ভাবে কোনো সংগঠনের সাথে এখনো? কখনোই ছিলাম না। কিন্তু দেশের প্রতি আমার সীমাহীন ভালোবাসা আছে। উম, তুমি যদি বলো আমাকে একজন ব্যক্তিকে জীবন দিতে হবে, তাহলে আমি বলবো আমি রাজি আছি, স্ট্যান্ড বাই, আমি দাঁড়িয়ে আছি দেশের জন্য। তো আমি আমার প্রাক্তনকে হারানোর জন্য আর একটা জায়গাকেও আমি খুব দায় তাদেরকে রাখি। আমি যদি 2016-তে আমি যদি পুলিশে জয়েন করতাম তাহলে হয়তো আমার প্রাক্তনকে আমাকে হারাতে হতো না। আর আরেক তাহলে এটা জায়গা কি থেকে আমরা কি ধরে নিতে পারি যে আসলে প্রতিষ্ঠানে না থাকলে হ্যাঁ, অনেকে হারাতে হয়? এটা হ্যাঁ, কি আসলে সবাই সবার ভবিষ্যৎ নিয়ে ভাবে না। যদি তোমার কথা বলি, তোমরা কিন্তু প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত এসবের দিকে তাকাও নাই। জীবনে কিছু কিছু মানুষ আছে তারা তাদের অনাগত সময়টাকে নিজের ভবিষ্যৎ ভেবে থাকে, কিন্তু
পৃথিবীতে ভবিষ্যৎ বলে কোনো শব্দ নেই। এট প্রেজেন্ট যা আছে এটাই তোমার জীবন। আমাদের ব্যাপারটা যেহেতু ভবিষ্যৎ বলে আমার কাছে কিছু নাই। কারণ তুমি যদি মনে করো যে আমাকে এ করতে হবে সে করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে যেতে পারে। তো মানুষের যেহেতু নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেক্ষেত্রে আমার কাছে ভবিষ্যৎ বলে আসলে কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, জীবনে বাঁচতে গেলে অনেক কিছু ভেবে চিন্তেই বাঁচতে হয়। হয়তোবা যে আমার প্রাক্তন, সে হয়তো ভাবছে যে একটা সেটেল লাইফ জীবনে দরকার। সংসারের টানাপোড়েনে কত ভালোবাসা, কত জানালার ফাঁক ফোকর দিয়ে দৌড় মারবে, সে জায়গা থেকে হয়তো হতে পারে যে সে তার একটা সেটেল লাইফ খুঁজে নিয়েছে। আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ প্রাক্তন সুখে আছে, এটা শুনলেও ভালো লাগে। একটা সবচেয়ে বেশি যেটা জানার ব্যাপার, আমার যারা দেখতেছে তারা হয়তো ভাববে, আপনি যেমনটা বলেন যে আপনি আত্মহননের একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, আপনি ওই রকম একটা ক্রাইসিস মোমেন্ট থেকে আপনি আপনার কিভাবে আবার বের হয়ে আসলেন, যদি এটা আসলে আমাদের সকলে একটু জানা দরকার। যে আচ্ছা আসলে এই ব্যাপারটা খুবই ঘটে এখন আমাদের দেশে, আচ্ছা আমরা অনেক দেখেছি আমি এরকম ব্যাপারটা। আমি একটা বিষয় বলি। আমি এমনিতে যত খারাপ মানুষই হই না কেন, আমার ধর্মের প্রতি আগে থেকে একটা ভালো লাগা, সিম্পেথি আছে। আমি আসলে মানুষটি এমনি খারাপ হই, আমি স্রষ্টার ব্যাপারে খুব হ্যাঁ, আমি এখন পর্যন্ত রিলেশনে ছিলেন আবার ভালো মানুষই দেখেন না, না রিলেশনে পড়ে গেছিলাম। তো আমি যখন সেদিন বললাম যে আমি যখন রাত্রেবেলা আসমানের দিকে তাকাচ্ছিলাম যে চাঁদ উঠছে, সেদিনের চাঁদটা অতীতের চেয়ে অনেক সুন্দর। আকাশে, পশ্চিম আকাশে দেখলাম শুকতারা উঠছে। সেদিনের রাতটা, শুকতারা দেখা যাচ্ছে হ্যাঁ কি হবে। সেদিনের রাতটা আমার কাছে মনে হচ্ছিল, হ্যাঁ প্রচন্ড পরিমাণে গা ঘামছে। আমার কেন জানি মনে হচ্ছে, আমাকে মনে হচ্ছে কেউ একজন আমার কানে বারবার বলতেছে যে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই, তোমার জীবনে যা হারানো তুমি হারাই ফেলছো। আমার কানে এইরকম একটা কথা প্রতিনিয়ত বাজতেছিল। আমি অনেক ভাবলাম, ভাবতে ভাবতে দেখা গেল যে প্রায় আরো 1-1.5 ঘন্টা সময় চলে গেল। রাত তখন 3টা 45 এরকম। ঘরে চলে আসলাম। এসে হম আমার সেলিং এর সাথে আমি প্রস্তুতি দড়ি লাগাই দিলাম। দেওয়ার পর ভাবলাম যে জীবন এখানে ক্লাস। তো আমি তখন মনে হলো হঠাৎ করে আমার বাবা মা পাশে ওই রুমে শুয়ে আছে। তখন তো আমাদের কাঁচায়া বাড়ি। আমি ওই টিনের পুকুর দিয়ে দেখলাম যে আমার মা বাবা শুয়ে আছে ওখানে। তো কেন জানি সে সময় আমার মার মুখটা দেখে আমার খুব মায়া হচ্ছিল, প্রচন্ড পরিমাণ মায়া হচ্ছিল। একবার মনে করলাম যে আমার মা কত কষ্ট করে মানুষ করছে আমার। তারপরেও কেন জানি আমার সেই মুহূর্তে এই আবেগটা কাজ করতেছে, জীবনকে রাখার কোনো মানে হয় না। ঘরে আসলাম, এসে দড়িটা গালায় ঢুকে পড়ছে ইতিমধ্যে। সে সময় আমার বাড়ি থেকে প্রায় হাফ কিলো ফাঁকে একটা মসজিদ, ওই মসজিদের ফজরের আজান হচ্ছে এই সময়। কিন্তু আমি সেদিন খেয়াল করলাম যে আমি অতীতে ফজরের আজানকে এভাবে কখনো শুনি নাই। আমার কাছে সেদিনের ফজরের আজানটা মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরেলা কণ্ঠে কেউ এই ফজরের আজানটা দিচ্ছিল। এবং আজানের ধ্বনিটা আমার কানে এসে এমন ভাবে লাগতেছে যে আমার মনে হচ্ছে যে আমার জীবনে হয়তো নতুন জাগরণ ঘটলো। আমি ওখান থেকে বের হয়ে আসলাম। এসে গরমের দিন গোসল করলাম, করে আমি মসজিদে চলে আসলাম। এসে নামাজের ভিতর আমার এমন ভাবে কান্না আসতেছিল যে আমি হু হু করে কান্না করতেছি নামাজের ভিতর, যে আমি আমার জীবনে কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম। তো ওই যে সেদিনের শুরু হলো আসলে আমার জীবনের চলাফেরা, গতিপথ পাল্টে গেল। নতুন অধ্যায়। সেই 2020 সালের সেপ্টেম্বর থেকে আমি সে পরে প্রায় টানা 2 বছর ইচ্ছা কিংবা অনিচ্ছায় আমার কাছ থেকে কোনো নামাজ ছুটে যায়নি। আর আমি সে সময় ওই 2 বছরে ইবাদতের ভিতর যে শান্তিটা পাচ্ছি, যেটা মনে হচ্ছে যে মানসিক শান্তি কি জিনিস, আমি ওই 2 বছর আমি খুব গভীর ভাবে পরবর্তীতে 2020, 21, 22 এই সময়টা করোনাকালীন সময়, এই সময়টা।
তো এই সময়টাতে আমি বেশি বেশি ইস্তেগফার করতাম যে আল্লাহর কাছে, যেহেতু একটা ভুল করে ফেলছিলাম, প্রায় করেই ফেলছিলাম, আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু আসলে হয় কি, শয়তানের ধোঁকা তো সবসময় চলতেই থাকে।